19 নভেম্বর রাত 11টা। আমার এই 65 বছরের জীবনে কত রকম অদ্ভুত লোকের সঙ্গে যে আলাপ হয়েছে তার ইয়ত্তা নেই। এইসব লোক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। যদিও এদের অনেকের সঙ্গেই একবারের বেশি দেখা হয়নি, তবুও এদের কারোর কথায় কোনোদিনও ভুলতে পারবো না। এইরকম একজন অদ্ভুত লোকের সঙ্গে আজ সকালে আলাপ হলো। একেই গোল্ডস্টাইন সঙ্গে করে নিয়ে এসেছিল। ভদ্রলোক ইরাকি, নাম হাসান আল হাব্বাল। বয়স আমার চেয়েও হয়তো কিছুটা বেশি, কিন্তু চলাফেরা রীতিমতো চটপটে, আর চোখের চাহনিও আশ্চর্য রকম তীক্ষ্ণ। গোল্ডস্টাইন আলাপ করিয়ে দিতে ভদ্রলোক হাসি মুখে কুর্নিশ করে পাশের চেয়ারে বসে আমার দিকে চেয়ে বলল, আমার জীবনে আপনিই প্রথম ভারতীয় যার সঙ্গে আমার প্রথম আলাপ হলো। এ আমার পরম সৌভাগ্য, কারণ ভারতবর্ষের সঙ্গে আমাদের যে ঘনিষ্ঠ যোগ রয়েছে সে কথা আমি কখনো ভুলিনি। আমি একটা উপযুক্ত মোলায়েম উত্তর দিয়ে মনে মনে ভাবছি, গোল্ডস্টাইন হঠাৎ একে আমাদের মধ্যে এনে হাজির করলো কেন? এমন সময়ই ভদ্রলোক নিজে এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলল। সে বলল, সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আমাদের এই বাগদাদ শহরে এসেছেন জেনে আমার খুবই আনন্দ হচ্ছিল। আপনাদের ছবি কাগজে দেখেছিলাম, ইচ্ছে ছিল আলাপ করি, কিন্তু কিভাবে করব বুঝতে পারছিলাম না। হঠাৎ পোস্ট অফিসে গিয়ে একে দেখতে পেয়ে আমি নিজে এগিয়ে গিয়ে আলাপ করি। ওয়েটারকে ডেকে আরেক কাপ কফির জন্য বলে দিলাম, কারণ ভদ্রলোক যেভাবে বসেছে তাতে তার যাবার খুব তাড়া আছে বলে মনে হলো না। দুহাতের আঙুলে আংটির নমুনা দেখে মনে হচ্ছিল লোকটি বেশ অর্থবান, পোশাকেও সে ইঙ্গিত রয়েছে। একটা সোনার কেস খুলে কালো রঙের সিগারেট প্রথমে আমাদের অফার করেন, তারপর নিজে ধরিয়ে ধোয়া ছেড়ে ভদ্রলোক বলল, আপনাদের যে প্রশ্নটা করার ইচ্ছে ছিল সেটা হচ্ছে এই, আপনারা সব বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আবিষ্কারক, কিন্তু আমাদের দেশে কত রকম জিনিস যে হাজার হাজার বছর আগে আবিষ্কার হয়ে গেছে সেটা কি আপনারা জানেন? উত্তর আমি বললাম, তা প্রত্নতাত্ত্বিকদের দৌলাতে কিছু কিছু জানতে পেরেছি বই কি। ধরুন আপনাদের প্রাচীন লেখা, প্রাচীন জ্যোতিষশাস্ত্র, আপনাদের 4000 বছর আগের পেট্রোলিয়াম বাতি, আপনাদের। আল হাব্বাল হঠাৎ খিলখিল করে হেসে উঠে আমার কথা থামিয়ে দিয়ে বলল, জানি জানি, এসবই বইয়ে লেখে সাহেবরা। প্রাচীন সভ্যতার ইতিহাসের বই আমি জানি, আমি পড়েছি, কিন্তু এ তো কিছুই না। কিছুই না? আমি আর গোল্ডস্টাইন সমস্বরে বলে উঠলাম। পেত্রুচি দেখি হাতের কাগজ ফেলে দিয়ে সোজা হয়ে উঠে বসে আল হাব্বালের ঠোঁটের দিকে চেয়ে আছে। বোধহয় তার ঠোঁট নাড়া দেখেই কথাগুলো বুঝে ফেলতে চায়। আল হাব্বাল একবার চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, রেস্টুরেন্টে বড় ভিড় আর রাস্তার গোলমালের গলা নামিয়ে যে কথা বলবো তারও উপায় নেই। আপনাদের কফি খাওয়া হয়ে থাকলে চলুন, নিরিবিলি কোথাও যায়। গোল্ডস্টাইন ওয়েটারকে ডেকে পয়সা দিয়ে দিল। আমরা 4 জন উঠে নদীমুখো হাঁটা শুরু করলাম। টাইগ্রিস নদীর পাশ দিয়ে অনেক দূর পর্যন্ত একটা চমৎকার বাঁধানো রাস্তা চলে গেছে। তার এক পাশটায় পাম জাতীয় গাছের সারি। সেই গাছের ছায়া দিয়ে হাঁটতে হাঁটতে আল হাব্বাল তার বাকি কথাগুলি বলল। ভদ্রলোক প্রথমেই জিজ্ঞেস করল, তোমরা আরব্য উপন্যাস পড়েছ তো? আমি বললাম, সে আর কে পড়েনি বলো? এমন গল্পের সম্ভার ভারতবর্ষের বাইরে এক তোমাদের দেশেই আছে। ছেলে বুড়ো সবাই গল্প জানে, অন্তত কয়েকটি তো জানেই। আল হাব্বাল মৃদু হেসে বলল, কি মনে হয় গল্পগুলো পড়ে? আমি বললাম, মানুষের কল্পনা শক্তি যে কত মজার এবং কত রংদার কাহিনী সৃষ্টি করতে পারে সেটা এসব গল্প পড়লে বোঝা যায়। আল হাব্বাল আবার সেই অদ্ভুত খিলখিলে হাসি হেসে বলল, কল্পনা, তাই না? সকলেই তাই ভাবে, কল্পনা ছাড়া আর কি হবে? এমন অদ্ভুত সব ব্যাপার কি আর বাস্তবে ঘটতে পারে? অথচ তোমরা যে এখানে কনফারেন্স করলে, তোমরা সকলেই একটা করে নিজেদের আবিষ্কৃত জিনিস নিয়ে এসেছো, তার মধ্যে অনেকগুলি ভারী অদ্ভুত, একেবারে তাক লেগে যাবার মতো। কিন্তু কই, সেগুলোকে তো কেউ কল্পনা বলছে না। যেহেতু চোখে দেখছে সেহেতু সেটা বাস্তব বলে মেনে নিচ্ছে, তাই নয় কি? আমি আর গোল্ডস্টাইন পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। নদী দিয়ে একটা বাহারের পাল তোলা নৌকো যাচ্ছে। চট করে দেশের কথা মনে পড়ে গেল। আল হাব্বাল বলল, চলো ওই বেঞ্চিটায় গিয়ে বসা যাক। ঘড়িতে দেখি 11:30। লোকটা হয়তো সিটগ্রস্ত,
সন্দেহটা কিছুক্ষণ থেকেই আমার মনের মধ্যে উকি দিচ্ছে। না হলে এরকম অদ্ভুতভাবে হাসে কেন? বেঞ্চিতে বসে আরেকটা কালো সিগারেট ধরিয়ে আল হাব্বাল বলল, তোমরা যদি প্রতিজ্ঞা করো যে আমি যা দেখাবো তা তোমরা কোথাও প্রচার করবে না, আর আমার দেখানো কোনো জিনিস তোমরা নিতেও চাইবে না। আমি বাধা দিয়ে বললাম, কি আশ্চর্য কথা, তোমার জিনিস আমরা চাইবো কেন? আল হাব্বাল ক্রূর হাসি হেসে বলল, তোমাদের কথা বলছি না। এবারে তার দৃষ্টি গোল্ডস্টাইনের দিকে। পশ্চিমের অনেক জাদুঘরেই তো আমাদের দেশের অনেক ভালো জিনিসই চলে গেছে কিনা, বেশিরভাগই তো বাইরে। তাই ভয় হয় নিজের জন্য না চাইলেও যদি জাদুঘরের লোক লেলিয়ে দাও। গোল্ডস্টাইন কোনো রকমে তার অপ্রস্তুত ভাবটা কাটিয়ে নিয়ে বেশ জোরের সঙ্গেই বলল, না না, তা করব কেন? কথা দিচ্ছি তোমার জিনিসের কথা কাউকে বলবো না। কিন্তু জিনিসটা কি? আমি মনে মনে জানতাম জাদুঘরের লোক লেলিয়ে না দিলেও জিনিসটা যদি তেমন লোভনীয় হয় তাহলে গোল্ডস্টাইন হয়তো নিজেই সেটার উপর চোখ দিতে পারে। কারণ প্রথমত ভদ্রলোক প্রচুর পয়সাওয়ালা মার্কিন ইহুদি, বিজ্ঞান তার শখের ব্যাপার। দ্বিতীয়ত তার আসল বাতিক হচ্ছে পুরনো জিনিস সংগ্রহ করা। বাগদাদে এসেই এই কদিনের মধ্যেই আমার চোখের সামনে প্রায় $1000 খুঁটিনাটি পুরনো জিনিস কিনে ফেলেছে। আল হাব্বাল এবার অত্যাধিক রকম গম্ভীর স্বরে বলল, জিনিস একটা নয়, অনেক। খ্রিস্টপূর্ব যুগের সব বৈজ্ঞানিক আবিষ্কার। এখান থেকে 70 মাইল দূরে যেতে হবে। গাড়ির ব্যবস্থা আমি করব, আমার নিজের গাড়ি আছে। এর বেশি আর আল হাব্বাল বলল না। কাল সকালে 8:30টায় ওর গাড়ি নিয়ে আসার কথা আছে। ভদ্রলোককে বিদায় দেবার পর গোল্ডস্টাইন ও পেত্রুচির সঙ্গেও কথা হয়েছে। ওদের দুজনেরই ধারণা আল হাব্বাল একটি আস্ত পাগল। যেমন পাগল পৃথিবীর সব শহরেই কয়েকটি করে থাকে। গারদে পাঠানোর অবস্থা এখনো হয়নি, তবে ভবিষ্যতে হবে না এ কথা জোর দিয়ে বলা চলে না। সব শুনে আমি বললাম, পরের গাড়িতে বিনা পয়সায় যদি বাগদাদের আশপাশটা ঘুরে দেখা যায় তাহলে মন্দ কি? হোটেলে ফিরে লাঞ্চ খেয়েছি প্রায় 1:30টায়। দুপুরে একটি গড়িয়ে নিয়েছি। এখানকার ক্লাইমেট খুবই ভালো। শরীরে রীতিমতো শক্তি এবং প্রচুর উৎসাহ অনুভব করছি। 20শে নভেম্বর। বাগদাদের মতো আজব শহরে আজব অভিজ্ঞতা হবে এতে আশ্চর্য হবার কিছু নেই, কিন্তু ঠিক এতটা আশা করিনি। রূপকথা কল্পনার জগতের জিনিস, সেটা শুনে বা পড়ে যে আনন্দ পাওয়া যায় সেটা একটা বিশেষ ধরনের আনন্দ। কিন্তু হঠাৎ যদি দেখা যায় সেই রূপকথার অনেক কিছুই বাস্তব জগতে রয়েছে, তাহলে হঠাৎ কেমন জানি সব গণ্ডগোল হয়ে যায়। এবার আজকের ঘটনায় আসা যাক। হাসান আল হাব্বাল তার কথা মতো ঠিক 8:30টার সময় তার একটি সবুজ সিট্রোয়ে গাড়ি নিয়ে হোটেলে এসে হাজির হলো। শুধু গাড়ি নয়, গাড়ির ভেতর আবার একটা বেতের বাস্কেট। আর সেই অদ্ভুত হাসি হেসে ভদ্রলোক বলল, তোমাদের দুপুরের লাঞ্চটা আমার সঙ্গে রয়েছে, আর সারাদিনের জন্য তোমরা আমার অতিথি। 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। পেত্রুচি কাল সারা বিকেলে বাগদাদের দোকানে দোকানে ঘুরে একটা কানের যন্ত্র জোগাড় করেছে। তার ফলে আজ তার মুখের ভাবই বদলে গেছে। গোল্ডস্টাইন এমনিতেই আমোদে লোক। গাড়িতে ওঠার সময় বলল, ছেলেবেলায় দলে বলে গাড়িতে করে পিকনিকে বেরোতাম, সেই কথা মনে পড়ে যাচ্ছে। কথাটা বলেই সে আমার দিকে চেয়ে চোখ টিপল। বুঝলাম সে আল হাব্বালের একটা কথাও বিশ্বাস করেনি, আর অন্য কোনো কাজও নেই বলেই সে আমাদের সঙ্গ নিয়েছে, এবং আউটিংয়ের যে আনন্দ এর বেশি সে কিছুই আশা করছে না। টাইগ্রিস নদীর উপর একটা ব্রিজ পেরিয়ে আমরা পশ্চিম দিকে চললাম। এদিকটায় গাছপালা বিশেষ নেই, কতকটা শুকনো মরুভূমির মতো। তবে নভেম্বর মাস বলে গরম একদম নেই। গাড়ি চলতে চলতে আল হাব্বাল বলল, আমরা যে জায়গায় আছি সেখানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যে ব্যবধান মাত্র 25 মাইল। দুটো নদী এত কাছাকাছি হওয়াটা ব্যাবিলনের সমৃদ্ধির একটা কারণ ছিল। একটা প্রশ্ন কাল থেকেই আমার মাথায় ঘুরছিল, এখন আর সেটা না জিজ্ঞেস করে পারলাম না। তুমি কি বৈজ্ঞানিক, মানে প্রত্নতাত্ত্বিক বা ওই জাতীয় একটা কিছু? আল হাব্বাল বলল, বৈজ্ঞানিক বলতে যদি ডিগ্রিধারী বোঝায় তাহলে আমি বৈজ্ঞানিক নই, আর প্রত্নতাত্ত্বিক বলতে যদি মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার নমুনা আবিষ্কার করা বোঝায় তাহলে আমি অবশ্যই একজন প্রত্নতাত্ত্বিক। গাড়ি সমতল ভূমি ছেড়ে চড়াই উঠতে আরম্ভ করেছে।
দূরে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। আল হাব্বাল বলল, ওই পাহাড়গুলোই ইরাকের সীমানা নির্দেশ করেছে। ওর পেছন দিকে পার্সিয়া। চারিদিকের প্রাকৃতিক দৃশ্যও ক্রমে বদলাতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি একটা গিরিগর্তে প্রবেশ করলো। দুদিকের খাড়া পাহাড়ের মধ্যে রাস্তা দিয়ে আমরা চলেছি। বাগদাদে আসবার আগে আমি ইরাক সম্বন্ধে খানিকটা পড়াশুনো করে নিয়েছিলাম। জিজ্ঞেস করলাম, আমরা কি আবু গোয়াইবে এসে পড়েছি? আল হাব্বাল মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, আর 10 মাইল গেলেই আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাব। গিরিবর্তের মধ্যে সূর্যের আলো প্রায় পৌঁছায় না, তাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি গলার মাফলারটাকে বেশ ভালোভাবে জড়িয়ে নিলাম। পেত্রুচি এখনো পর্যন্ত একটা কথাও বলেনি। লোকটাকে চেনা ভারী মুশকিল। গোল্ডস্টাইনকে দেখে মনে হলো তার ঘুমের আমেজ এসেছে। গিরিবর্ত পেরোতেই দেখি প্রাকৃতিক দৃশ্য আবার বদলে গেছে। কিছু দূরে সবুজ রং দেখে বুঝলাম এদিকটায় গাছপালার অভাব নেই। তারই মাঝে মাঝে আবার ছাই রঙের পাথরের টিলা মাথা উঁচিয়ে রয়েছে। গাড়ি মেন রোড থেকে বাদিকে মোড় নিল। আল হাব্বাল গুনগুন করে ইরাকি সুর ভাজছে, তার সঙ্গে ভারতীয় সুরের আশ্চর্য মিল। কত বয়স হবে লোকটার? দেখে আন্দাজ করার কোনো উপায় নেই। হাসলে পরে চোখের কোণে অসংখ্য কুচকোনো লাইন দেখা যায়। তাই দেখে এক এক সময় মনে হয় বয়স 90ও হতে পারে। অথচ কি আশ্চর্য এনার্জি লোকটার! 60 মাইলের উপর গাড়ি চালিয়ে এলো, এখনও ক্লান্তির কোনো লক্ষণও নেই। আরও মিনিট 10 চলার পর গাড়িটা একটি ঝাউ গাছের পাশে এসে থামল। আল হাব্বাল বলল, বাকি পথটুকু আমাদের একটু হেঁটে যেতে হবে, বেশি না, 60 মাইল পথ। অদ্ভুত নির্জন নিস্তব্ধ পরিবেশ। গাছপালা রয়েছে অনেক, উইলো, ওক, ঝাউ, খেজুর ইত্যাদি, প্রায় বনই বলা যেতে পারে। অথচ তারই ফাঁকে ফাঁকে এক একটা বিরাট পাথরের ঢিবিও রয়েছে। মাঝে মাঝে পাখির ডাকও শোনা যাচ্ছে। তার মধ্যে বুলবুলের ডাকটা শুনে দেশের কথা মনে পড়ে গেল। জায়গায় জায়গায় গাছের পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে, আর সেই রোদটা গায়ে পড়লে বেশ আরামই লাগছে। এবার চোখে পড়ল আমাদের সামনেই একটা বেশ বড় পাথরের ঢিবি। অনেকখানি জায়গা জুড়ে রয়েছে ঢিবিটা, আর তার সবচেয়ে উঁচু জায়গাটা প্রায় একটা 4 তলা বাড়ির সমান। টিলাটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় আল হাব্বাল হঠাৎ থেমে বলল, এসে গেছি। কোথায় এসে গেছি? বাদিকে ঝাউবন, ডান দিকে টিলার খাড়ার অংশ, এছাড়া আর কিছুই নেই। এখানে দেখবার কি থাকতে পারে? আল হাব্বালের দিকে চেয়ে দেখি তার মুখের ভাব একদম বদলে গেছে। তার চোখ দুটো জল জল করছে। তার শরীরে কেমন যেন একটা উত্তেজনার ভাব, যার ফলে সে তার হাত দুটোকে স্থির রাখতে পারছে না। হঠাৎ সে তার অদ্ভুত কায়দায় খিলখিল করে হেসে আমাদের 3 জনের উপর তার দৃষ্টি বুলিয়ে নিয়ে চাপা গলায় বলল, তোমরা না সব আবিষ্কারক, ইনভেন্টার্স, 20 শতাব্দীর সব বড় বড় বৈজ্ঞানিক? বেশ, তাহলে দেখো এবার প্রথম শতাব্দীর বৈজ্ঞানিকদের কারসাজি, চিচিং ফাক। আমি বাংলায় চিচিং ফাক লিখলেও আল হব্বুল অবশ্য আরবি সিমসিম শব্দটা ব্যবহার করেছিল। কিন্তু এই শব্দ উচ্চারণের ফলে যে ঘটনা ঘটল সেটা আজকের দিনের মানুষের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন। টিলার গায়ে একটা বিরাট আলগা পাথরের অংশ একটা গম্ভীর ঘর ঘর গর্জনের সঙ্গে সঙ্গে এক পাশ থেকে সরে গিয়ে গহরের ভিতরে যাবার একটা পথ করে দিল। আমরা 3 জন থ হয়ে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটতে দেখলাম। আল হব্বাল এবার আমাদের এই অবাক বোকা বনে যাওয়া ভাবটা কয়েক মুহূর্ত উপভোগ করে নিয়ে কুর্নিশ করে তার বাঁ হাতটা থিয়েটারি ভঙ্গিতে গুহার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আলী বাবার গুহায় প্রবেশ করতে আজ্ঞা হোক। আমরা আল হাব্বালের পেছন পেছন গুহায় প্রবেশ করলাম। আল হাব্বাল এবার বলে উঠল, চিচিং বন্ধ। সঙ্গে সঙ্গে ঘর ঘর শব্দ করে পাথরের ফটক বন্ধ হয়ে গেল। আর এই দুর্ভেদ্য অন্ধকার আমাদের সকলকে ঘিরে চেপে ধরল। আল হাব্বালের মতলবটা কি? সমস্ত ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা ভেলকির গন্ধ পাচ্ছিলাম, যেটা আমার মোটেও ভালো লাগছিল না। এবার একটা দিয়াশলাই জ্বালার শব্দ পেলাম, আর তারপরে গুহার ভেতরে একটা ম্লান হলদে আলোয় ভরে উঠল। আল হাব্বাল একটা ল্যাম্প জ্বালিয়েছে। ল্যাম্পের আলোতে গুহার ভেতরের চারদিক দেখে বুঝতে পারলাম ছেলেবেলার এক কাল্পনিক ছবি আজ আমার চোখের সামনে বাস্তব হয়ে উঠেছে। আমরা যার ভেতরে দাঁড়িয়ে আছি
সেটাকে আরব্য উপন্যাসের আলীবাবার গুহা ছাড়া আর কিছুই বলা যায় না। গুহার চারদিকে পাথরের গা কেটে তৈরি করা তাক আর খুপড়িতে রয়েছে বিচিত্র জিনিস। গুহার চারিদিকে পাথরের গা কেটে তৈরি করা তাক আর খুপড়িতে রয়েছে বিচিত্র জিনিস। বাক্স, প্যাটরা, ঘটি, বাটি, চেয়ার, ফুলদানি, কলসি, কুজো কত রয়েছে তার হিসাব নেই। এর সবই কোনো না কোনো ধাতুর তৈরি। কয়েকটা তো সোনারও হতে পারে বলে মনে হয়। আর প্রত্যেকটা জিনিসের গায়েই নানান রঙের পাথর বসানো, যা থেকে ল্যাম্পের আলো প্রতিফলিত হয়ে গুহার ভেতরেরটায় একটা অদ্ভুত রং বেরঙের বর্ণচ্ছটা সৃষ্টি হয়েছে। আমরা স্তব্ধ হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখছি। এমন সময় গোল্ডস্টাইন হঠাৎ তার ভারী গলায় চেঁচিয়ে উঠল, আমাদের কি কচি খোকা পেয়েছ? বৈজ্ঞানিকদের সঙ্গে বুঝরু কি? আশ্চর্য! এবারে ধমকানি সত্ত্বেও আল হাব্বালের মধ্যে কোনো বিরক্তির ভাব লক্ষ্য করলাম না। পিদিমের কম্পমান আলোয় দেখলাম সে গোল্ডস্টাইনের দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে আর ধীরে ধীরে মাথা নাড়ছে। তারপর সে বলল, ৫,০০০ বছর আগের সুমেরিয়ান লেখা তোমরা কেউ পড়তে পারো? পেত্রুচি বলে উঠল, আমি পারি। আমি প্রত্নতাত্ত্বিক ছিলাম। আজ থেকে ১২ বছর আগে এই ইরানের মরুভূমিতেই ঘোড়ার কাজ করতে করতে হিট স্ট্রোক করে আমি প্রায় মারা যাই। তারপর থেকে ডিগিং ছেড়ে দিয়েছি। কিন্তু কেন জিজ্ঞেস করছো তুমি? আল হাব্বাল পিদিমটা গুহার একটা কোণের দিকে নিয়ে গেল। দেখলাম সেখানে প্রায় আমার সমান উঁচু আর হাত দুয়েক চওড়া একটা ছাই রঙের পাথর দাঁড় করানো রয়েছে। তার গায়ে খোদাই করে যেন কি সব লেখা। আল হাব্বাল বলল, দেখো তো কি লেখা আছে এতে। পেত্রুচি হুমড়ি খেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে নিজের হাতে পিদিম নিয়ে লেখাটা পড়তে শুরু করলো। প্রথমে কিছুক্ষণ সে শুধু বিড়বিড় করল। তারপর প্রায় ১০ মিনিট পরে সোজা হয়ে দাঁড়িয়ে উঠে বলল, এ পাথর কোথায় পেলে? এ তো এখানকার জিনিস নয়। আল হাব্বাল বলল, আগে বলো ওতে কি লেখা আছে। পেত্রুচি বলল, এতে এই গুহার বর্ণনা আছে, তার অবস্থান বলা আছে, আর তার ফটক খোলার সংকেত আছে। আর বলা আছে এই গুহার ভেতরে জাদুকর শ্রেষ্ঠ গেমাল নিশাহিরের কবর আছে, আর তার সঙ্গে তার তৈরি একটা আশ্চর্য বাক্সও এখানে রাখা আছে। আর কিছু বলেনি। আল হাব্বালের শান্ত কণ্ঠস্বরে এখন একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম। হ্যাঁ, আরও আছে। কি? বলছে বাক্সটা নাকি জীবন্ত ইতিহাসের কাজ করবে, এবং এই ইতিহাসে যে অবিশ্বাস করবে বা এই বাক্সের যে অনিষ্ট করবে তার উপর নাকি জিগুরাতের দেবতার অভিশাপ বর্ষিত হবে। আল হাব্বাল গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, আর সঙ্গে সঙ্গে গোল্ডস্টাইন আবার গর্জন করে উঠল, ফটক খুলে দাও। বন্ধ গুহায় বেশিক্ষণ থাকা যায় না, এর বায়ু দূষিত। আমার মনে হলো গোল্ডস্টাইন একটু বাড়াবাড়ি করছে। আল হাব্বাল ওর চিৎকারে কর্ণপাত করল না। পেত্রুচি বলল, দেখে মনে হয় এই পাথর কি সঞ্চল থেকে এসেছে, কিন্তু এটা তুমি কি করে পেলে সেটা জানার কৌতূহল হচ্ছে। আল হাব্বালের উত্তর শুনে আমি অবাক হয়ে গেলাম। উদ্বেগ বা উত্তেজনার কিছুমাত্র আভাস না দিয়ে সে বলল, ৭ বছর আগে স্যার জন হলিংওয়ার্থ কি সঞ্চালে যে খননের কাজ করতে এসেছিলেন সে কথা তোমরা নিশ্চয়ই জানো। আমি সেই দলের সঙ্গে ছিলাম সরকারি দোভাষী হিসাবে। সেবারই পাথরটি খুঁড়ে পাওয়া যায়, আর স্যার জন এর লেখা মানে করার আগেই আমি গোপনে সেই কাজটা সেরে ফেলি। আর তার পরদিনই আমি পাথরটাকে নিয়ে যাকে বলে সরে পড়ি। এতে আমি কোনো দোষ দেখিনি, এখনও দেখি না, কারণ এ তো আমাদের দেশেরই জিনিস। এই জিনিসটা সাহেবের হাতে পড়লে কি আর বাগদাদে থাকতো? এ চলে যেত ব্রিটিশ মিউজিয়াম, না হয় পশ্চিমাদের অন্য কোনো জাদুঘরে। আমি বরং এটাকে আমাদের দেশেই রেখে দিয়েছি, এবং এমন একটা নিরাপদ জায়গায় যেখানে এর কোনোদিন কোনো ক্ষতিও হতে পারবে না। গোল্ডস্টাইন এতক্ষণ একটা পাথরের ঢিবির উপর বসেছিল। এখন হঠাৎ একেবারে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে লাফিয়ে উঠে চিৎকার করে উঠল, দুর্বৃত্ত, ভণ্ড, জোচ্চোর! এসব পাথরের লেখার গুহার অন্য সব জিনিসপত্রের কথা আমি জানি না, কিন্তু ফটক খোলার কারসাজিকে তুমি ৫,০০০ বছর আগের বৈজ্ঞানিক কীর্তি বলে প্রচার করতে চাও? তুমি বলতে চাও এর পেছনে কোনো আধুনিক বৈজ্ঞানিক কেরামতি নেই? এইসব পাথরের ফাটলের মধ্যে বৈজ্ঞানিক কলকবজা লুকোনো নেই? আল হাব্বাল ডান হাতটা তুলে গোল্ডস্টাইনকে শান্ত হবার ইঙ্গিত করে বলল, আপনি যেভাবে চেঁচাচ্ছেন তাতে ভয় হয় যিনি আজ ৫০ শতাব্দী ধরে এই গুহায় কঙ্কাল অবস্থায় বিশ্রাম নিচ্ছেন তিনিও না অস্থির হয়ে ওঠেন। দোহায় মিস্টার গোল্ডস্টাইন, আপনি অতটা উত্তেজিত হবেন না। গোল্ডস্টাইন কেমন যেন একটু থতমত খেয়ে চাপা স্বরে বলল, কঙ্কাল?
আল হাব্বাল পিডিমটা আবার এক তুলে নিয়ে পাথরের ফলকটার পেছন দিকটা এগিয়ে গেল। আমরাও সঙ্গে সঙ্গে গিয়ে দেখি গুহাটা এখানে একটা চতুষ্কোণ চত্বরের চেহারা নিয়েছে। তার মাঝখানে একটা প্রায় 4 হাত গভীর গর্ত। সেই গর্তের ভেতরে পিদিমটা নামাতেই চিত হয়ে শোয়া একটা কঙ্কাল আর তার পাশে ছড়ানো কিছু পোড়ামাটির হাঁড়িকুড়ি দেখতে পেলাম। আল হাব্বালের কঙ্কালের দিকে তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, জাদুকর শ্রেষ্ঠ গেমাল নিশাহির আল হারারিত। পিদিমের আলোয় দেখলাম গোল্ডস্টাইনের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে মুখ বিকৃত করে বলে উঠল, বাগদাদে এসে এসব বিভৎস তামাশা কেন বরদাস্ত করতে হবে তা আমি বুঝতে পারছি না। তুমি ফটক খুলবে কিনা বলো। আল হাব্বাল শান্তভাবে কঙ্কালের দিক থেকে দৃষ্টি সরিয়ে গোল্ডস্টাইনের দিকে তাকালো। গোল্ডস্টাইন আল হাব্বালের জন্য অপেক্ষা না করেই চিৎকার করে বলে উঠল, চিচিং ফাক। কয়েক মুহূর্ত আমরা স্তব্ধ হয়ে ফটকের দিকে মুখ করে দাঁড়িয়ে রইলাম, কিন্তু চিৎকারে কোনো ফল হলো না। ফটক যেমন বন্ধ তেমন বন্ধই রইল। গোল্ডস্টাইন এবার রাগে কাঁপতে কাঁপতে আল হাব্বালের উপর ঝাঁপিয়ে পড়ে তার টুটিটা টিপে ধরল। তুমি এক্ষুনি ফটক খুলবে কিনা বলো। আমি আর পেত্রুচি দুজনে মিলে কোনো মতে গোল্ডস্টাইনকে নিরস্ত্র করলাম। আল হাব্বাল তার গলার স্বর গম্ভীর করে বলল, প্রফেসর গোল্ডস্টাইন, আপনি বৃথা উত্তেজিত হচ্ছেন। মন্ত্রটা একটা বিশেষ সুরে উচ্চারণ না করলে ফটক খুলবে না, আর সে সুর একমাত্র আমারই জানা আছে। গুহা আবিষ্কারের পর ক্রমাগত 20 দিন ধরে মন্ত্রটা বারবার আবৃত্তি করে তবে আমি ঠিক সুরটা আবিষ্কার করতে পেরেছি। সুতরাং গোল্ডস্টাইন অধৈর্য হয়ে বলল, তাহলে তুমিই বলো। আমি আর এই বন্ধ গুহায় থাকতে পারছি না। আল হাব্বাল বলল, কিন্তু তোমাদের এখানে নিয়ে আসার কারণটা না বলে আমি কি করে ফটক খুলি? তোমরা যদি আমার অনুরোধ রক্ষা না করো। কি অনুরোধ? আমরা 3 জন একসঙ্গে জিজ্ঞেস করে উঠলাম। আল হাব্বাল এবার প্রদীপটা নিয়ে গুহার মধ্যিখানটা এগিয়ে গেল। প্রদীপের আলোয় একটা চৌকানো পাথরের ঢিবি দেখতে পেলাম। তারপর আরও কাছে যেতে যেতে পেলাম ঢিবিটার উপর একটা অদ্ভুত দেখতে বাক্স রাখা আছে। বাক্সটা মনে হলো তামার, কিন্তু তার উপর সোনা এবং রূপোর কাজ করা রয়েছে, আর রয়েছে নানান রঙের নানান সাইজের পাথর বসানো। বাক্স বলছি, কিন্তু সেটাকে যে খোলা যায় বা তার যে কোনো ঢাকনা বা ডালা বলে কিছু আছে সেটা দেখে মনে হয় না। গোল্ডস্টাইন বলল, এটা কি? পেত্রুচি বলল, এই বাক্সটার কথাই কি পাথরে লেখা আছে? আল হাব্বাল বলল, তাছাড়া আর কি, কারণ এই গুহাটা প্রথম যখন আবিষ্কার করি তখন এর ভেতরে কঙ্কাল আর এই বাক্স ছাড়া আর কিছুই ছিল না। আমি বললাম, কিন্তু লেখায় যে বলছে এর ভেতরে ইতিহাস জীবন্তভাবে রক্ষিত আছে, সেই ব্যাপারটি কি? আল হাব্বালের মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল। বলল, সেটাই তো আসল প্রশ্ন, সেখানেই তো মুশকিল। আমার বুদ্ধিতে এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কৃতকার্য হইনি। এবারে বুঝতে পারছো তোমাদের এখানে আনার কারণটা কি? আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। অবশেষে গোল্ডস্টাইন বলল, তুমি চাইছো আমরা এটার রহস্য উদ্ঘাটন করি? আল হাব্বাল বলল, আমি কাউকে জোর করতে চাই না, সেই ইচ্ছে আমার নেই। আমি কেবল অনুরোধ করতে পারি। গোল্ডস্টাইন বলল, আমি এর মধ্যে নেই, সেটা আমি স্পষ্ট করেই বলে দিচ্ছি। আমার বিশ্বাস ওর মধ্যে কিছুই নেই। গোল্ডস্টাইন বাক্সটা হাতে তুলে নিল। আল হাব্বাল বাধা দিল না, কেবল গম্ভীর চাপা গলায় বলল, ওটার অবমাননা করলে জিগুরাতের দেবতা অসন্তুষ্ট হবেন। গোল্ডস্টাইন একটা তাচ্ছিল্যের ভাব করে বাক্সটাকে রেখে দিল। এবার আমি সেটাকে অতি সন্তর্পণে হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলাম। পেত্রুচি আমার পাশে দাঁড়িয়ে। আল হাব্বাল প্রদীপটা নিয়ে আমাদের আরও কাছে এগিয়ে এলো। বাক্সটা ওজনে বেশ ভারী। হাতটা অল্প নাড়া দিয়ে ভেতর থেকে সামান্য একটা শব্দ পেলাম। বুঝলাম ভেতরে কিছু আলগা জিনিস আছে। অবশেষে আমি বললাম, গুহার ভেতরে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে না। তুমি কি এটা আমাদের হোটেলে নিয়ে যেতে দেবে, শুধু আজকের দিনের জন্য? আমি কথা দিচ্ছি এর কোনো অবমাননা আমি করব না। আল হাব্বাল কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে চেয়ে বলল, জিগুরাতের দেবতার অলৌকিক শক্তিতে তোমার বিশ্বাস আছে?
আমি বললাম, প্রাচীন জিনিসের প্রতি আমার অসীম শ্রদ্ধা আছে, বিশেষত সেই জিনিস যদি এত সুন্দর হয়। আল হাব্বাল একটু হেসে বলল, তাতেই হবে। তারপর আমাদের দিক থেকে একটু দূরে সরে গিয়ে ফটকের দিকে মুখ করে তার সেই অদ্ভুত সুরেলা গলায় বলে উঠল, চিচিং ফাঁক। চোখের সামনে দেখতে দেখতে আবার সেই ঘর ঘর শব্দ করে পাথরের ফটক ফাঁক হয়ে দিনের আলো এসে গুহায় প্রবেশ করল। আমরা বাইরে বেরিয়ে গিয়ে হাঁপ ছাড়লাম। আল হাব্বালের লাঞ্চ বাস্কেট থেকে চমৎকার ফল, মিষ্টি, পাউরুটি ও চিজ খেয়ে প্রায় সন্ধ্যা 7টার সময় সেই অদ্ভুত বাক্স নিয়ে আমরা হোটেলে ফিরলাম। গোল্ডস্টাইন এখনও গজর গজর থামায়নি। আমরা যে আল হাব্বালের কথায় কান দিয়েছি, তার সঙ্গে ভালো ব্যবহার করেছি, তার বাক্সের রহস্য উদ্ঘাটনের ভার নিয়েছি, এর কোনোটাই যেন সে বরদাস্ত করতে পারছে না। হোটেলের ভেতর ঢুকে সে আমাদের সামনেই আল হাব্বালকে বলল, যদি বুঝতে পারি তুমি আমায় ধাপ্পা দিয়েছ, তাহলে পুলিশে রিপোর্ট করব। তুমি যে চোর সেটা নিজেই স্বীকার করেছ, সুতরাং তোমাকে উপযুক্ত শাস্তি পাইয়ে দিতে আমাদের কোনো অসুবিধে হবে না। এ কথা যেন মনে থাকে। আল হাব্বাল হেসে বলল, 82 বছর বয়সে আর কি শাস্তি দেবে তোমরা? আমার জীবনের শুধু একটি স্বাদই মিটতে বাকি আছে, সেটা হলো ওই বাক্সের গুণ কি সেটা জানা। এটা জানতে পারলেই আমার মোক্ষ। তারপর আমি মরি কি বাঁচি, আমার শাস্তি হয় কি না হয়, সেই সম্বন্ধে কিছুমাত্র উদ্বেগ বা কৌতূহল নেই। তারপর আমার দিকে ফিরে সে বলল, তোমাদের পক্ষে আমায় খোঁজ করা মুশকিল হবে, কারণ আমার টেলিফোন নেই। আমি নিজেই কাল সকালে এসে দেখা করব। এই বলে আমাদের তিনজনকে কুর্নিশ করে আল হাব্বাল হোটেলের দরজা দিয়ে বেরিয়ে বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এখন বেজেছে রাত 10:30। গত 2 ঘন্টা ধরে আমি আর পেত্রুচি আমার ঘরে বসে বাক্সটা নিয়ে ঘাটাঘাটি করে কেবল একটি জিনিস আবিষ্কার করেছি। এটার গায়ে বসানো অনেকগুলো পাথরের মধ্যে একটা বেশ বড় কার্নেলিয়ান পাথর রয়েছে, যেটা প্যাচ দিয়ে বসানো, অর্থাৎ সেটাকে খোলা যায়। পাথরটাকে খুলেওছি আমরা, আর খুলে দেখেছি যে পাথরটার পেছনে একটা ছোট্ট কৌটের মতো জিনিস রয়েছে। সেটার রং কালো। গন্ধ শুকে মনে হলো সেটায় প্যারাফিন বা মোম জাতীয় কোনো জিনিস জ্বালানো রয়েছে, যার ফলে ওটার রং কালো হয়ে গিয়েছে। ইচ্ছে ছিল ওখানে একটা সলতে দিয়ে আগুন জ্বালিয়ে দেখা, কিন্তু এত রাতে প্যারাফিন জাতীয় জিনিস কোথায় পাবো? কাল সকালে প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে আবার পরীক্ষা করে দেখা যাবে। গোল্ডস্টাইন একবারও আমার ঘরে আসেনি। ওকে ফোন করেছিলাম, বলল ওর শরীর ভালো নেই, মাথা এবং পেটে যন্ত্রণা হচ্ছে। জিগারুতের দেবতার যদি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে, তাহলে হয়তো সে এরই মধ্যে গোল্ডস্টাইনের উপর অভিশাপ বর্ষণ করতে শুরু করেছে, এবং তার ফলেই তার শরীর খারাপ, কে জানে। 21শে নভেম্বর সকাল 6:30। আজই অল্প কিছুক্ষণ আগে যে আশ্চর্য ঘটনাটা ঘটে গেল, সেটা এই বেলা লিখে রাখি। আমি এমনিতেই খুব ভোরে উঠি। গিরিডিতে রোজ 5টায় আমি উঠে উসরির ধারে বেড়াতে যাই। আজ মনেই একটা উত্তেজনার ভাব থাকার দরুণই বোধ হয় আরও সকালে ঘুম ভেঙে গিয়েছিল। মুখ ধুয়ে স্নান করে কফি খেয়ে যখন জানালাটার কাছে এসে দাঁড়িয়েছি, তখন আকাশ ফর্সা হয়ে গেছে। সারা আকাশময় তুলো পেজা মেঘ, তাতে রঙের খেলা দেখতে দেখতে গতকালের আরব্য উপন্যাসের গুহার কথা ভাবছিলাম। আর ভাবছিলাম জাদুমন্ত্র চিচিং ফাঁকের কথা। ভাবতে ভাবতে কখন যে গলা দিয়ে মন্ত্রটা নিজে উচ্চারণ করে ফেলেছি তা জানি না। একবার নয়, বার তিনেক অন্য মনস্কভাবে চিচিং ফাঁক কথাটা বলার পর হঠাৎ একটা খটাং শব্দ শুনে চমকে পেছনে ফিরে দেখতে হলো। বাক্সটা আমার খাটের পাশের টেবিলের উপর রাখা ছিল। এখন সেটার দিকে চেয়ে দেখি তার এক পাশের একটা অংশ ফাঁক হয়ে দরজার মতো খুলে গেছে। অবাক হয়ে গিয়ে দেখি একটি আধুলি সাইজের ল্যাপিস ল্যাজুলি পাথর ঠিক যেমনভাবে দরজা খুলে যায় সেইভাবে খুলে গিয়ে একটি ছোট্ট কবজার সঙ্গে আটকানো অবস্থায় ঝুলে আছে। আশ্চর্য! গুহা এবং বাক্স খোলার জন্য একই সংকেত, কেবল বলার সুরে সামান্য একটু তফাৎ। খুলে যাওয়া দরজাটা ফাঁক দিয়ে উঁকি মারলাম। ভেতরে একটা অদ্ভুত ব্যাপার। অত্যন্ত ছোট ছোট সব যন্ত্রপাতি জাতীয় জিনিস দিয়ে ভিতরটা ভরা।
তার মধ্যে ধাতুর তৈরি জিনিস তো আছেই, তাছাড়া আছে পুঁতি বা কাচের টুকরো জাতীয় জিনিস। সেগুলো যে কি সেটা বোঝা ভারী মুশকিল, কারণ এরকম যন্ত্রপাতি এর আগে কখনো দেখিনি। আমার অমনিস্কোপ মাইক্রোস্কোপ হিসেবে ব্যবহার করেও বিশেষ লাভ হলো না। আমি যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। বাক্সটাকে তুলে জানালার কাছে এনে দিনের আলোতেই প্রথম সেটাকে ভালো করে দেখলাম। যেদিকটায় কার্নেলিয়ান পাথরটা প্যাচ দিয়ে লাগানো ছিল তার ঠিক উল্টো দিকটা এবার লক্ষ্য করলাম একটা ছোট্ট ফুটো রয়েছে। অমনিস্কোপ চোখে লাগিয়ে বুঝলাম এর ভেতরে একটা পাথর বসানো রয়েছে। হিরে কি তাই তো মনে হচ্ছে, তবে এটার যে কি ব্যবহার তা ধরতে পারলাম না। এখন যেটা আসল দরকার সেটা হলো বাক্সর ভেতরের বাতিটা জ্বালানো। পেত্রচি বলেছে সকালে দোকানপাট খুললেই প্যারাফিন সংগ্রহ করে আনবে। তারপর বাক্সের ভিতরে প্রদীপটা জ্বালালে হয়তো রহস্য উদ্ঘাটন হতে পারে। আমি জীবনে অনেক উদ্ভট যন্ত্রপাতি ঘেটেছি, কিন্তু এরকম মাথা গোলানো জিনিস এর আগে কখনো আমার হাতে পড়েনি। 22শে নভেম্বর, রাত 8টা। ধন্য হারুন আল রশিদের বাগদাদ, ধন্য সুমেরীয় সভ্যতা, ধন্য বিজ্ঞানের মহিমা, ধন্য গেমাল নিশাহির আল হারারিত। আমার এই উল্লাসের কারণ আর কিছুই নয়, আজ এমন একটি বৈজ্ঞানিক প্রতিভার পরিচয় পেয়েছি যার কাছে আমাদের কৃতিত্ব একেবারে ম্লান হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। আমি তো ঠিক করেছি এখন থেকে যাবার আগে টাইগ্রিসের জলে আমার অমনিস্কোপটা ফেলে দিয়ে যাব। গিরিডিতে ফিরে গিয়েও কাজে উৎসাহ কবে ফিরে পাবো জানি না। আনন্দ, বিস্ময়, হতাশা এবং তার সঙ্গে কিছুটা রোমাঞ্চ এবং আতঙ্ক মিলে মনের অবস্থা এমন হয়েছে যেমন এর আগে কখনো হয়নি। কাল সকালে ডায়েরি লিখে শেষ করার আধা ঘন্টার মধ্যে আল হাব্বাল টেলিফোন করেছিল। বলল, কিরকম বুঝছো, রহস্য উদ্ঘাটন হলো? আমি সকালের ঘটনাটা বলতেই ও ভারী উত্তেজিত হয়ে বলল, আমি এক্ষুনি আসছি, সঙ্গে করে প্যারাফিন নিয়ে আসছি। পেত্রুচিকে বলে দাও ও যেন আর কষ্ট করে বাজারে না যায়। আমরা 3 বৈজ্ঞানিক একসঙ্গে ব্রেকফাস্ট করলাম। গোল্ডস্টাইনের চেহারা দেখে মোটেও ভালো লাগলো না। ও শুধু 1 পেয়ালা কফি খেলো। বলল, কাল রাত্রে মোটেও ঘুম হয়নি, আর যেটুকু ঘুমিয়েছি তার মধ্যে সব বিশ্রী বিশ্রী স্বপ্ন দেখেছি। পেত্রুচি একটু ঠাট্টা করে জিগ্রুতের দেবতার অভিশাপের কথা বলতেই গোল্ডস্টাইন রীতিমতো বিরক্ত হয়ে বলল, তোমাদের কুসংস্কারের নমুনা দেখে আর তোমাদের বৈজ্ঞানিক বলতে ইচ্ছে করে না। আমার শরীর খারাপের একমাত্র কারণ হলো ওই বিদঘুটে গুহায় অতক্ষণ বন্ধ অবস্থায় থাকা, এছাড়া আর কোনো কারণ নেই বা থাকতেও পারে না। ওর অন্য কিছু করার ছিল না বলেই বোধ হয় শেষ পর্যন্ত যখন আলহাব্বাল প্যারাফিন নিয়ে আমাদের ঘরে হাজির হলো, গোল্ডস্টাইনও দেখি তার সঙ্গে সঙ্গে এসে ঘরের সোফাটায় ধুপ করে বসে পড়ল। বাইরের লোক যাতে হঠাৎ এসে না পড়ে তাই ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমরা আমাদের কাজে লেগে পড়লাম। প্রথমে কার্নেলিয়ান পাথরটা প্যাচ দিয়ে খুলে পেছন থেকে কৌটোটা বার করে তাতে প্যারাফিন ভরলাম। তারপর আমরা একটা রুমাল ছিঁড়ে সেটা দিয়ে একটা সলতে পাকিয়ে প্যারাফিনে চুবিয়ে তার ডগাটায় আগুন ধরিয়ে দিলাম। গোল্ডস্টাইন আমাদের ঠিক সামনেই বসেছিল। সলতেটায় আগুন দিয়ে কৌটোটা ভেতরে ঢোকাতেই দেখি কোত্থেকে জানি একটা আলো এসে গোল্ডস্টাইনের গায়ে পড়ল। এটা কীরকম হলো? কয়েক সেকেন্ডের মধ্যেই আমার ভ্যাবাচাকা ভাবটা কেটে গিয়ে মনে পড়ল বাক্সটার সামনের দিকে ছোট্ট পাথরটার কথা। স্পষ্ট বুঝতে পারলাম যে পাথরটা একটা লেন্সের কাজ করছে। ভেতরে প্রদীপটা জ্বালানোর ফলে লেন্সের ভেতর দিয়ে আলো বেরিয়ে এসে গোল্ডস্টাইনের গায়ে পড়েছে। আল হাব্বালের চোখ দেখি জলজল করছে। গোল্ডস্টাইনেরও কেমন জানি থতমত ভাব। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে একপাশে সরে গেল। আল হাব্বাল দৌড়ে গিয়ে সোফাটাকে একপাশে টেনে সরিয়ে দিল। তার ফলে তার পেছন দিকে যে দেয়ালটা বেরোলো, আলোটা স্বভাবতই তার উপর পড়ল। এবার বুঝলাম আলোর শেপটা একটা টর্চের আলোর মতো বৃত্তকার। পেত্রুচি হঠাৎ তার মাতৃভাষায় চেঁচিয়ে উঠল, লা লান্তেরনা ম্যাজিকা, অর্থাৎ ম্যাজিক ল্যান্টার্ন। কিন্তু ছবি কই? সকালে চিচিং ফাঁক বলার ফলে যে পাথরটা দরজার মতো খুলে গিয়েছিল, এবারে সেটার দিকে দৃষ্টি দিলাম। দরজা এখনো খোলাই আছে। অতি সাবধানে আমার ডান হাতের তর্জনীটা তার ভেতরে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই একটা পেন্সিলের ডগার মতো জিনিস অনুভব করলাম। সেটাই অল্প একটু চাপ দিতেই একটা অভাবনীয় জিনিস ঘটে গেল।
যেটার কথা ভাবতে এখনও আমার গায়ে কাটা দিয়ে উঠছে। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাক্সটার ভেতর একটা আলোড়ন সৃষ্টি হলো, যেন নানা রকম যন্ত্রপাতি ভেতরে চলতে শুরু করেছে। দেওয়ালের দিকে চেয়ে দেখি সেই গোল আলোটার ভিতর যেন একটি স্পন্দন শুরু হয়েছে। তারপর আলোর উপর সব বিচিত্র নকশা প্রতিফলিত হতে শুরু করলো। পেত্রুচি দৌড়ে গিয়ে আমাদের ঘরের জানালাটা বন্ধ করে দিল। ঘর এখন অন্ধকার, একমাত্র বাক্স থেকে বেরোনো আলো ছাড়া আর কোনো আলো নেই। আর দেওয়ালে স্তব্ধ বিস্ময়ে দেখলাম যে দেওয়ালে সিনেমা হচ্ছে, বায়োস্কোপ চলচ্চিত্র। ছবি অস্পষ্ট, কিন্তু বুঝতে অসুবিধা হয় না। আর সেই ছবি চলমান ছবি। আজকের সিনেমার সঙ্গে তার কোনো তফাৎ নেই, কেবল ছবি চৌকোর বদলে গোল। কিন্তু এসব কিসের ছবি দেখছি আমরা? কোন শহরের দৃশ্য এটা? এই লোকজন সব কারা? এত ভিড় কেন? কিসের উৎসব হচ্ছে? পেত্রুচি চেঁচিয়ে উঠল, সব যাত্রা! কোনো বিখ্যাত লোক মারা গেছে। ওই দেখো তার কফিন। সত্যিই তো, তার কফিনের পেছনে বয়ে চলেছে জনতার স্রোত। কত লোক হবে? 10,000। অদ্ভুত এইসব লোকের পোশাক, অদ্ভুত তাদের চুলের বাহার। লক্ষ্য করলাম যে অনেকের হাতেই একরকম কারুকার্য করা হাত পাখা রয়েছে, যেটা তারা সবাই একসঙ্গে নাড়ছে। আরও দেখলাম ভিড়ের মধ্যে অনেকগুলো 4 চাকার গাড়ি। সেগুলো টেনে নিয়ে চলেছে গরু জাতীয় এক ধরনের জানোয়ার। পেত্রুচি আবার চেঁচিয়ে উঠল, বুঝেছি, উর উর দেশের কোনো রাজা মারা গেছে। এদের কোনো রাজা মরলে সঙ্গে সঙ্গে আরও 60-70 জন লোককে বিষ খেয়ে মরতে হতো, আর সবাইকে একসঙ্গে কবর দেওয়া হতো। আমি যেন আর দেখতে পাচ্ছিলাম না। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করেছিল। আমি টেবিলের পাশ থেকে সরে গিয়ে খাটের উপর বসে পড়লাম। 4000 বছর আগের এই বায়োস্কোপ আমার মাথায় একেবারেই গণ্ডগোল করে দিয়েছিল। ছবি কতক্ষণ চলেছিল জানি না। হঠাৎ দেখলাম আবার ঘরের বাতি জ্বলে উঠল, আর আল হাব্বাল ফু দিয়ে বাক্সের বাতিটা নিভিয়ে দিল। তার চোখে মুখে এমন এক অদ্ভুত ভাব, সে যেন কি বলবে কি করবে সেটা ঠিক বুঝতে পারছে না। এদিকে আমরা 3 বৈজ্ঞানিক একেবারে অভিভূত। আমাদের মুখ দিয়েও কোনো কথা সরছে না। অবশেষে আল হাব্বালি প্রথম কথা বলল। 2 হাত জোর করে আমাদের 3 জনের দিকে কুর্নিশ করে সে বলল, আমি যে তোমাদের কিভাবে কৃতজ্ঞতা জানাবো তা বুঝতে পারছি না। আমার জীবনের শেষ বাসনা তোমরা পূর্ণ করেছ। আমাদের দেশের প্রাচীন সভ্যতার একটা অত্যাশ্চর্য নমুনা যে তোমাদের দেখাতে পেরেছি, তার জন্য আমি কৃতার্থ। তবে শুধু একটা কথা, এই যন্ত্রটির কথা তোমরা প্রকাশ করবে না। করলেও তোমাদের কথা কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না। ডক্টর গোল্ডস্টাইন আমাকে ভণ্ড বলেছিলেন। তোমাদের লোকে বলবে পাগল। আর প্রমাণও তো তোমরা দিতে পারবে না, কারণ বাক্সটা গত 4000 বছর আগে যেখানে ছিল ভবিষ্যতেও সেখানে থাকবে। আমি তাহলে আসি। সালাম আলাইকুম। আল হাব্বাল সঙ্গে করে তার বেতের লাঞ্চ বাস্কেটটা নিয়ে এসেছিল। তার মধ্যেই বাক্সটাকে ভরে নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ 3 জনে বোকার মতো চুপ করে বসে রইলাম। তারপর পেত্রুচি গোল্ডস্টাইনের দিকে ফিরে বলল, তোমার এখনও মনে হয় লোকটা ভণ্ড? গোল্ডস্টাইনকে দেখে মনে হলো সে থতমত ভাবটা কাটিয়ে উঠেছে। তার মাথায় যেন অন্য কোনো চিন্তা খেলা করছে। তার চোখ জলজল করছে। সে এতক্ষণ চেয়ারে বসেছিল, এবার উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ অসহিষ্ণুভাবে পায়চারি করে হঠাৎ আমার দিকে ফিরে বলল, এমন একটা জিনিস এই গুহার মধ্যে পড়ে থাকবে? এ হতেই পারে না। গোল্ডস্টাইনের কথা আমার মোটেই ভালো লাগলো না। বললাম, সেরকম অনেক আশ্চর্য প্রাচীন জিনিসও তো এখনও মানুষের অগোচরে মাটির নিচে লুকিয়ে আছে। ধরে নাও আজকে ঘটনাটাও ঘটেনি। অসম্ভব! গোল্ডস্টাইন গর্জন করে উঠল। লোকটা যে চোর সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। পাথরটাও তো সে চুরি করেছিল। ওই বাক্সটার উপর ওর কোনো অধিকার নেই। ওটা আমার চাই। ওটা আমি আদায় করেই ছাড়ব, তাতে যত টাকা লাগে লাগুক। টাকার আমার অভাব নেই। আমরা কোনো রকম প্রতিবাদ করার আগেই গোল্ডস্টাইন ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। পেত্রুচি গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, ভুল করলো গোল্ডস্টাইন, ভুল করলো। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। কিছুক্ষণ পায়চারি করে পেত্রুচিও নিজের ঘরে চলে গেল। আমি যেভাবে খাটের উপর বসেছিলাম সেইভাবে আরও অনেকক্ষণ বসে রইলাম। 4000 বছর আগের উরের মৃত সম্রাটের শবযাত্রা দৃশ্য তখনও চোখের সামনে ভাসছে। সুদূর অতীতেও মানুষের বৈজ্ঞানিক বুদ্ধি যে কতদূর অগ্রসর হয়েছিল সেটা আজ যেমনভাবে টের পেয়েছি তেমন আর কোনোদিনও পাইনি।
বিকেলের দিকে পেত্রুচি ফোন করে জানিয়েছে যে গোল্ডস্টাইন তখনও ফেরেনি। ৮ ঘন্টা আগে আমিও তার ঘরে একবার ফোন করেছিলাম, কোনো উত্তর পাইনি। রাত হয়ে গেল, এখন আর কিছু করার উপায় নেই। কাল সকাল পর্যন্ত দেখি। জিগারুতের দেবতা ইশতারের কথা মনে করে গোল্ডস্টাইনের জন্য রীতিমতো ভয় হচ্ছে। 23শে নভেম্বর। বাগদাদের আশ্চর্য যে অভিজ্ঞতার যে এমন অদ্ভুত পরিসমাপ্তি হবে তা স্বপ্নেও ভাবিনি। অতিরিক্ত লোভের যে কি পরিণাম হতে পারে তার একটা ভালো নমুনা দেখা গেল। অবশ্যই আমি না থাকলে আরও বেশি বিপর্যয় ঘটতে পারত, সেটা ভেবেই যা সামান্য একটু সান্ত্বনা। আজ ভোরে উঠেই টেলিফোন করে জানতে পারলাম যে গোল্ডস্টাইন রাত্রে হোটেলে ফেরেনি। খবরটা পেয়ে তৎক্ষণাৎ পেত্রুচির সঙ্গে যোগাযোগ করে স্থির করলাম যে আমাদের একটা কিছু করতে হবে। দুজনেই বুঝেছিলাম যে আমাদের আবার গুহাতেই ফিরে যেতে হবে। আল হাব্বাল সেখানেই গেছে, আর গোল্ডস্টাইনও নির্ঘাত তাকে ধাওয়া করতেই বেরিয়েছিল। হোটেলের ম্যানেজার মিস্টার ফারুকিকে বেড়াতে যাবার কথা বলতেই তিনি একটা গাড়ির বন্দোবস্ত করে দিলেন। ঠিক 6:30টার সময় আমি আর পেত্রুচি গুহা অভিমুখে যাত্রা করলাম। 70 মাইল পথ যেতে ঘন্টা দেড়েক সময় লাগলো। যেখানে গতবার আল হাব্বাল গাড়ি থামিয়েছিল, এবারও সেখানেই ড্রাইভারকে গাড়িতে অপেক্ষা করতে বলে আমরা দুজনে গুহার দিকে রওনা দিলাম। গুহায় পৌঁছে দেখি ফটক বন্ধ। আমি এমনই আশা করেছিলাম, কিন্তু পেত্রুচিকে দেখে মনে হলো সে মুষলে পড়েছে। বলল, বৃথায় আশা হলো, বোধহয় ডায়নামাইট দিয়ে ভেঙে ফটক খোলা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমি বললাম, তার আগে আমার স্মরণ শক্তিটা একবার পরীক্ষা করে দেখতে চাই। পেত্রুচি অবাক হয়ে বলল, তুমি বলতে চাও আল হাব্বালের মতো তুমি হুবহু নকল করতে পারবে? উত্তরে আমি আমার হাত দুটোকে মুখের সামনে চোঙার মতো করে ধরে আমার গলাটাকে আমার স্বাভাবিক পর্দার চেয়ে বেশ কয়েক ধাপ উপরে তুলে বললাম, চিচিং ফাক। কয়েক মুহূর্তেও কিছু হলো না। তারপর গম্ভীর গর্জনের মতো একটা শব্দ শুরু হলো। আমার পাশেই একটা গিরগিটি ভয় পেয়ে লেজ তুলে ঘাসের উপর দিয়ে সরসর করে পালালো। দেখলাম গুহার ফটকটা আস্তে আস্তে খুলে গিয়ে পেছনে হাঁ করা অন্ধকার দেখা যাচ্ছে। খোলা শেষ হলে আমরা দুজনে দুরু দুরু বুকে গুহার ভেতরে প্রবেশ করলাম। আমাদের দুজনের সঙ্গেই টর্চ ছিল। আলো জ্বালতেই প্রথম দুপাশে তাকের উপর জিনিসপত্রের গায়ে রং বেরঙের পাথরের চমকানি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। তারপর মাঝখানে যে পাথরের উপর বাক্সটা রাখা ছিল সেখানে টর্চ ফেলে দেখি জায়গাটি খালি। বাক্সের কোনো চিহ্ন মাত্র নেই। পেত্রুচি ইতিমধ্যেই কোণের দিকটা এগিয়ে গিয়েছিল। হঠাৎ তার অস্ফুট চিৎকার শুনে আমিও সেদিকে ধাওয়া করে গেলাম। পেত্রুচির টর্চের আলো মাটির উপর ফেলা। সেই মাটির উপর চিত হয়ে চোখ চাওয়া অবস্থায় পড়ে আছে গোল্ডস্টাইন। এবার আমার টর্চের আলো ফেলতেই গুহার কোণের সমস্ত আলোই ভরে গেল। তার ফলে যে দৃশ্য দেখলাম তাতে রক্ত হিম হয়ে গেল। গোল্ডস্টাইনের হাত তিনেক পেছনে পড়ে আছে আল হাব্বাল। সেও চিত হয়ে শোয়া। তার বুকের উপর 2 হাত দিয়ে জাপটে ধরা 4000 বছরের পুরনো বায়োস্কোপের বাক্স। আর ঠিক পাশে পড়ে আছে গেমাল নিশাহিরের কঙ্কাল। যেমনভাবে আগে দেখেছি ঠিক তেমনিভাবেই। গোল্ডস্টাইনের নাড়ি পরীক্ষা করে হাঁপ ছাড়লাম। সে এখনও মরেনি, তবে তার অবস্থা সঙ্গীন। এক্ষুনি তাকে গুহার ভেতর থেকে বার করে তার চিকিৎসা করতে হবে। আর আল হাব্বাল, তার জীবন শেষ হয়ে গেছে। সম্ভবত কাল থেকেই সে মৃত, কারণ বাক্সটা তার হাত থেকে ছাড়াতে গিয়ে দেখলাম সেটি আলগা করার কোনো উপায় নেই। তার অসাড় হাত দুটো চিরকালের মতো বাক্সটাকে বন্দি করে ফেলেছে। গোল্ডস্টাইনকে হোটেলে ফিরিয়ে এনেছি এই ঘণ্টাখানেক হলো। তার জ্ঞান হয়েছে। ডাক্তার তাকে পরীক্ষা করে বলেছে তার মধ্যে শারীরিক কোনো গণ্ডগোল নেই, কিন্তু আমরা জানি তার মধ্যে একটা বিশেষ রকম কোনো পরিবর্তন ঘটে গেছে। কারণ তাকে কালকের কথা জিজ্ঞেস করতেই সে একগাল হেসে বলল, চিচিং ফাক। তারপর থেকে এই কিছুক্ষণ আগে পর্যন্ত তাকে যত প্রশ্নই করা হয়েছে সবটার উত্তরেই সে একভাবে হেসেই বলেছে, চিচিং ফাক।